যারা দেশকে পুনরায় ফ্যাসিস্ট কাঠামোয় নিতে চায় তাদের ২০ দাঁত ভেঙে দিতে হবে বললেন সাকি। এদিকে ঢাকায় আসার আগে দিল্লি সফর ডোনাল্ড লুর কি বার্তা দেবেন ভারতকে? জানাবো বহিষ্কার নিয়ে নানা প্রশ্ন বিএনপিতে, কোন্দলেও ভাগ্য পড়ছে অনেকের। এবং সর্বশেষ জানাবো ফরিদপুরে ব্রিজের রেলিং এ বাসের ধাক্কা, ১৫ যাত্রী আহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা দেশকে পুনরায় ফ্যাসিস্ট কাঠামোয় নিতে চায় তাদের ২০ দাঁত ভেঙে দিতে হবে বললেন সাকি। বাংলাদেশকে যারা আবার পুরনো ফ্যাসিস্ট কাঠামোয় ফেরত নিতে চায় তাদের ২০ দাঁত ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি ২৪শে গণঅভ্যুত্থান শহীদ, আহত ও নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। স্মরণ সভায় জানানো হয়, গত ২৩শে আগস্ট থেকে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত গণসংহতি আন্দোলনের ক্যাম্প থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোহাম্মদপুর আদাবর অঞ্চলে ২২ জন নিহত, ২২৭ জন আহত ও ২ জনের নিখোঁজ হবার তথ্য পাওয়া গেছে। শহীদ পরিবারের সদস্যরা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে অতি দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। আহতদের চিকিৎসা হাসপাতালগুলো যথাযথ ব্যবস্থা না নিয়ে বিভিন্নভাবে হয়রানি করছে। আমরা সরকারকে দ্রুত আহতদের চিকিৎসায় মনোযোগী হবার আহ্বান জানাচ্ছি এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। জুনায়েদ সাকি আরো বলেন, বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য লড়াই করছে। আমরা দীর্ঘদিন ধরেই সেই লড়াই চালিয়ে যাচ্ছি। বাংলাদেশকে যারা আবার পুরনো ফ্যাসিস্ট কাঠামোয় ফেরত নিতে চায় তাদের ২০ দাঁত ভেঙে দিতে হবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। এছাড়াও তিনি বলেন, নতুন বাংলাদেশ ন্যায় বিচারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত শেখ হাসিনা সহ তাদের প্রত্যেকের বিচার করতে হবে। ঢাকায় আসার আগে দিল্লি সফর ডোনাল্ড লুর কি বার্তা দেবেন ভারতকে? যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি বেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ে একটি প্রতিনিধি দল আগামীকাল শনিবার ঢাকা আসছে। তাদের সঙ্গে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তবে তিনি সরাসরি ওয়াশিংটন থেকে আসবেন না, দিল্লি সফর করে ঢাকায় আসবেন লু। ভারতে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। মার্কিন প্রতিনিধিদের সফরকালে ঢাকাকে বিভক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেওয়া হবে। শুক্রবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে দাবি করা হয়, ঢাকা, দিল্লি এবং ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সূত্রগুলো জানায়, ঢাকায় গত ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি বেন্ট নেইম্যানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল শনিবার ২ দিনের সফরে বাংলাদেশে আসছে। প্রতিনিধি দলের অন্যতম সদস্য এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দিল্লি হয়ে ঢাকায় আসছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকায় আসছে। এটা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয় তার একটা বড় প্রতিফলন। বহিষ্কার নিয়ে নানা প্রশ্ন বিএনপিতে, কোন্দলেও ভাগ্য পড়ছে অনেকের। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে বহিষ্কার করা নিয়ে নানা প্রশ্ন উঠেছে বিএনপিতে। অভিযোগ উঠেছে, দলীয় কুন্দল আর প্রভাবশালীদের রোষানলে পড়ে পদ পদবি হারাচ্ছেন অনেকে। কি কারণে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা কিংবা প্রমাণও দেওয়া হচ্ছে না তাদের। প্রতিপক্ষকে ঘায়াল করতে দলীয় ক্ষমতার অপব্যবহার করে বেশিরভাগ নেতাকর্মীকে অভিযোগের সত্যতা যাচাই বাছাই ছাড়া বহিষ্কার করা হচ্ছে বলে দাবি তৃণমূল নেতাকর্মীর। উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘ ১৭ বছর রাজপথের আন্দোলন, মামলা হামলার পর সুদিনেও ভাগ্য বিড়ম্বনায় পড়েছেন অনেক নেতাকর্মী। তারা বলছেন, বহিষ্কারের নামে তাদের রাজনৈতিক ক্রস ফায়ার দেওয়া হচ্ছে। এতে একদিকে তারা রাজনীতিতে চিরস্থায়ী ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে পারিবারিক এবং সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হচ্ছেন। কোনো এক সময় দল তাদের বহিষ্কারাদেশ উঠিয়ে নিলেও যে ক্ষতিটা এখন হয়ে যাচ্ছে তা আর পূরণ হবে না বলে জানান নেতাকর্মীরা।
অবশ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা রয়ে গেছে। তারা বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছে ওই আন্দোলনকে কলুষিত করতে, বিএনপিকে বিতর্কিত করার জন্য। তবে তারা সচেতন আছেন, সজাগ আছেন। যারাই অপকর্ম করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। ঘরবাড়ি ছাড়া বিএনপির বেশিরভাগ নেতাকর্মী 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নির্যাতনের মাত্রা আরও শতগুণ বেড়ে যায়। ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মামলা, হামলা, গুম ও খুনের শিকার হতে হয় অনেককে। বিগত দিনের হয়রানির বর্ণনা দিয়ে তারা বলেন, দলের এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি। অনেকের চাকরি চলে গেছে, অনেকে ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, অনেককে বাড়ি ঘর ছেড়ে দিতে হয়েছে। উদ্বাস্তুর মতো জীবনযাপন করছেন কেউ কেউ কর্মহীন জীবনে, কেউ ঢাকা শহরে ভাড়ায় মোটরসাইকেল চালিয়েছেন, কেউ বাসাবাড়ি কেয়ারটেকার, কেউ রিক্সা চালিয়ে জীবন রক্ষা করেছেন। অন্যদিকে দলের আদর্শের প্রতি অবিচল থেকে আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা পালন করছেন। আর আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে যখন মনে করেছিলেন তাদের সুদিন ফিরে এসেছে, একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ হয়েছে, তখনই শুরু হয়েছে নানা অজুহাতে দলীয় শাস্তির খড়গ। অনেকের বিষয়ে তথ্য প্রমাণ সঠিক থাকলেও, অনেকের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা না থাকলেও নানা অপকর্মে তকমা লাগিয়ে বহিষ্কার করা হচ্ছে। এরই মধ্যে সারা দেশে প্রায় 1000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, যাদের মধ্যে সিংহভাগ নিরপরাধ। বহিষ্কারের আগে ন্যূনতম কোনো তদন্ত করা হয়নি বলে তারা জানান। নেতাকর্মীর অভিযোগ, প্রভাবশালী নেতাদের অনুগত না হলে, ভিন্ন গ্রুপের প্রতি সমর্থন থাকলে বেছে বেছে তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে। ওইসব নেতাকর্মীকে বেকায়দায় ফেলতে ভিন্ন কৌশল গ্রহণ করেছে সিন্ডিকেটের নেতারা। এর মধ্যে অন্যতম হচ্ছে দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা, এলাকায় ভুয়া লোকদের স্বাক্ষরে অভিযোগ দাখিল করা। আর ক্ষমতাবান সিন্ডিকেট কোনো অভিযোগ না তুলে বহিষ্কার করেছে হরহামেশা। এতে আতঙ্ক বিরাজ করছে অনেক তৃণমূল নেতাকর্মীর মধ্যে। এরকম একটি ঘটনায় যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য আজাদ চৌধুরী নাহিদ ও খিলগাঁও থানার 1 নম্বর ওয়ার্ডে যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন অভিকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। তাদের বিরুদ্ধে কি অপরাধ তা তারা নিজেরাও জানেন না। একটি পক্ষ তাদের বিরুদ্ধে একটি পত্রিকায় মন গড়া সংবাদ প্রকাশের জের ধরে কোনরূপ আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তড়িঘড়ি বহিষ্কার করা হয় বলে দাবি ওই দুই নেতার। তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত 29শে আগস্ট রাত 12টার দিকে পশ্চিম নাখালপাড়া ছাপড়া মসজিদ এলাকায় ওবায়দুল কাদেরের কথিত এপিএস নুরুল করিম জুয়েলের ছোট ভাই পাভেলের বাসায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে আওয়ামী লীগের কিছু শীর্ষ সন্ত্রাসী ও পাভেলের অবস্থান তথ্যের ভিত্তিতে ছাত্র জনতার এলাকাবাসীর উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়। জনতার উপস্থিতি টের পেয়ে বাসায় অবস্থানরত পাভেল বাহিনীর সন্ত্রাসীরা তাৎক্ষণিক পালিয়ে যায়। তল্লাশিকালে সেখানে বিপুল সংখ্যক সরকারি পাসপোর্ট, ফাইল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির পাসপোর্ট পাওয়া যায়। বাসার মধ্যে অলংকার, বেশ কিছু ফাঁকা বাক্স, খালি লাগেজ ব্যাগ পাওয়া গেছে। এ সময় বাসার দারোয়ান সহযোগিতা করে এবং সব মালামাল বাসার টেবিল ও রুমগুলোতে দারোয়ান হেফাজতে রাখা হয়। এই ঘটনায় যাতে ভিন্ন খাতে না নিতে পারে সেজন্য সম্পূর্ণ ফুটেজ ধারণ করা হয় এবং মৌখিকভাবে তেজগাঁও থানাকে জানিয়ে দেওয়া হয়। তবে ওই ভিডিওর স্থির চিত্র তুলে ধরে একটি সংবাদ মাধ্যম প্রকাশ করা হয়। প্রবাসীর বাসায় ডাকাতি করলেন যুবদল নেতারা। প্রতিবেদনে পাভেলকে শুধু একজন প্রবাসী উল্লেখ করা হলেও তার রাজনৈতিক পরিচয় গোপন করা হয়েছে। পাভেলের অপকর্মকে আড়াল করা হয়েছে। পাভেলের বাসায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীর উপস্থিতিকে এড়িয়ে যাওয়া হচ্ছে। আর কেন্দ্রীয় যুবদলের নেতারাও কোনরূপ যাচাই বাছাই না করে শুধু ওই প্রতিবেদনের উপর ভিত্তি করে নিজ সংগঠনের নেতাদের ডাকাত সাব্যস্ত করে গত শুক্রবার মহানগর যুবদলের ওই দুই নেতাকে বহিষ্কার করে। যদিও ওই প্রতিবেদনের প্রতিবাদ প্রকাশের পাশাপাশি এর বিরুদ্ধে থানায় জিডি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর পরিপ্রেক্ষিতে পত্রিকাটির অনলাইন থেকে নিউজটি সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। যুবদলের নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্যকে পুঁজি করে সম্প্রতি এ ধরনের অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। ওইসব নেতাকর্মীর বিগত দিনের ত্যাগ, মেধা আর যোগ্যতা কিংবা নৈতিকতাকে আমলে নেওয়া হচ্ছে না। ফরিদপুরে ব্রিজের রেলিংয়ে বাসের ধাক্কা, 15 যাত্রী আহত। ফরিদপুরে ভাঙা একটি যাত্রীবাহী বাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা। বাসটি একটি সেতু রেলিং এর উপর উঠে আটকে যায়। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা উপজেলায় বাবলাতলা এলাকায় এই ঘটনা ঘটে। এতে বাসটি কমপক্ষে 15 জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। জানা যায়, ঢাকা বরিশাল মহাসড়ক হয়ে টেকেরহাট এলাকা থেকে ফরিদপুরে আসছিল নিলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাবলাতলা এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং এর উপর উঠে যায়। এতে খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। খবর পেয়ে স্থানীয় জনতা ও ভাঙা হাইওয়ে থানা
পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের ভাঙা হাসপাতালে ভর্তি করে। সেখানে থেকে গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ভাঙা হাইওয়ে থানা উপপরিদর্শক রোমান জানান, টেকেরহাট থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী নিলাম পরিবহনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে উঠে যায়। অল্পের জন্য বাসটি খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। খবর পেয়ে আমরা আহতদের উদ্ধার করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।